এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের স্বাগত। সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে আছি সঞ্চারী মজিদ তমা এবং আমি শাফাউদ্দিন ফরিদ। এবারে জানিয়ে দেব প্রধান শিরোনামগুলো। ভারত থেকে পাইপলাইনে ডিজেল আসা শুরু, বাজারে অস্থিরতা কিছুটা কমবে আশা প্রধানমন্ত্রীর। বিএনপি দেশকে দেউলিয়া করবে, মন্তব্য কাদেরের। দুর্নীতি সরকারের মূলনীতি, বললেন ফখরুল। কারাগারে যাওয়ার ৩ ঘন্টার মধ্যেই মুক্ত চিত্রনায়িকা মাহি, পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ। প্রধান শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও সংবাদে আরো যা থাকছে। ১,০৭,৬৯৮ টাকা বাড়ল স্বর্ণের দাম, প্রতি ভরি কিনতে হবে ৯৮,৭৯৪ টাকায়। আয়ারল্যান্ডকে রেকর্ড ১৮৩ রানে হারালো বাংলাদেশ, অভিষেকেই ম্যাচ সেরা তৌহিদ হৃদয়। শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত খবর। ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে পরিশোধিত জ্বালানি তেল আমদানি শুরু হয়েছে। শনিবার বিকাল ৫:৩০টায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি যুক্ত হয়ে এই প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় শেখ হাসিনা বলেন, এর মাধ্যমে জ্বালানি তেলের অস্থিরতা কিছুটা হলেও কমবে। এতদিন ভারত থেকে ডিজেল আনা হতো ট্রেনে, এতে খরচ সময় লাগতো বেশি। সময় অর্থ সাশ্রয় ২০১৭ সালে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির চুক্তি করে বাংলাদেশ ভারত। ৬ বছর পরে পাইপলাইনের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় শেখ হাসিনা বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি তেলের যে অস্থিরতা ছিল তার কিছুটা হলেও কমবে। ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন চালুর ফলে বাংলাদেশের জনগণ নানাভাবে উপকৃত হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে যখন বিশ্বের অনেক দেশ জ্বালানি সংকটের মুখোমুখি, তখন এই পাইপলাইনটি আমাদের জনগণের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বাংলাদেশের বিদ্যুৎ পরিস্থিতি অনেক ভালো। এই পাইপলাইনের কারণে দুই দেশের জনগণই উপকৃত হবে। একে দুই দেশের সম্পর্কে নতুন যুগের সূচনা বলেও মন্তব্য করেন তিনি। বিগত বছরগুলোতে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ব্যাপক উন্নতি হয়েছে। এমন যাত্রায় বাংলাদেশের পাশে থাকতে পেরে ভারত গর্বিত। এ প্রকল্পে ভারত সরকার ৩০৩ কোটি টাকা ও বিপিসি ২১৭ কোটি টাকা দিয়েছে। চুক্তি অনুযায়ী প্রথম ৩ বছর ৬ লাখ টন ডিজেল আসবে। পাইপলাইনে সংরক্ষিত থাকবে ৪৭ লাখ লিটার তেল। শিলিগুড়ি প্রান্ত থেকে পার্বতীপুর প্রান্তে তেল এসে ডিপোতে জমা হবে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্ষমতায় গেলে বিএনপি টাকা পাচার করে দেশকে দেউলিয়া করে দেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার রাজধানীতে আলোচনা সভায় তিনি বলেন, দুর্নীতি আর মানুষ হত্যা বিএনপির দুটি বৈশিষ্ট্য। জনসমর্থন প্রমাণে বিএনপিকে ভোটে আসারও আহ্বান জানান ওবায়দুল কাদের। জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। রাজধানীর ধোলাইখালে এ কর্মসূচি রাজনৈতিক শোডাউনে পরিণত হয়। খণ্ড খণ্ড মিছিল নিয়ে এতে যোগ দেন বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতাকর্মীরা। পরিণত হয় বড় সমাবেশে। সমাবেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতায় থাকতে বিএনপি দুর্নীতিতে পরপর ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে। ফের ক্ষমতায় গেলে দেশ দেউলিয়া হয়ে যাবে। বিএনপি ক্ষমতায় গেলে আবারও পাচার শুরু হবে। পাচারকারী এখন লন্ডনে আছে। বিএনপি ক্ষমতায় এলে ওই পাচারকারী আবার আসবে। ওই তারেক জিয়া কোটি কোটি টাকা পাচার করবে। বিএনপির দুটি গুণ, দুর্নীতি আর মানুষ। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলন করলেও সরকার পরিবর্তন করতে পারবে না। আওয়ামী লীগ তাদের সেই সুযোগ দেবে না। সেই পেয়ারে পাকিস্তান, ফখরুলদের প্রিয় পাকিস্তান। পাকিস্তান আজ দেউলিয়া হয়েছে। আপনারা ক্ষমতায় গেলে বাংলাদেশকে আবার দেউলিয়া করবেন, সেটা হতে দেব না। এদিকে একই ইস্যুতে রাজধানী ভাসানটেকে আলোচনা সভা করে মহানগর উত্তর আওয়ামী লীগ। এতে দলের কেন্দ্রীয় নেতারা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়ন সম্ভব হচ্ছে। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা
বাসস্থান সব কিছুর ব্যবস্থা করেই শুধু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্ষান্ত হন নাই। এই সেবা কিভাবে আরো দিন দিন উন্নত করা যায় সেটা আজকে অবশ্যই আমাদের চিন্তা করতে হবে। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানান নেতাকর্মীরা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টাকা পাচার আর দুর্নীতি এখন আওয়ামী লীগের মূলনীতি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তিনি বলেন, স্বাধীন রাষ্ট্র হিসেবে দেশকে টিকিয়ে রাখতে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর বিকল্প নেই। শনিবার নয়াপল্টনের সমাবেশে এসব কথা বলেন ফখরুল। তেল, গ্যাস সহ নিত্যপণ্যের দাম কমানো, সরকারের পদত্যাগ সহ 10 দফা আদায়ে প্রায় 3 মাস ধরে কর্মসূচি দিচ্ছে বিএনপি। সেই ধারাবাহিকতায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর বিএনপির এ সমাবেশ। বেলা 2টায় কর্মসূচি শুরুর কথা থাকলেও সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন মহানগর বিএনপির নেতাকর্মীরা। সমাবেশের শুরুতে বক্তব্য রাখেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। তাদের দাবি, ক্ষমতা ধরে রাখতে সরকার নানা ষড়যন্ত্র করছে, তবে এবার কোনো চেষ্টাই সফল হবে না। ভারত, চায়না, রাশিয়াকে বলতে চাই, এই সরকারকে সমর্থন করা মানে জনগণের অধিকারকে হরণ করা। তত্ত্বাবধায়ক সরকার নয়তো আপনাদের পদত্যাগে আপনাদেরকে বাধ্যতা করা হবে। একটা জোরে প্রচন্ড ধাক্কা দিতে হবে, সেই ধাক্কার মধ্যে দিয়ে গণতন্ত্র মুক্তি পাবে। বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতা ধরে রাখতে বিচার বিভাগ সহ সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে সরকার। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার মূলনীতি টাকা পাচার আর দুর্নীতি। যারা রাষ্ট্রের যন্ত্রগুলোকে ব্যবহার করছে অন্যায়ভাবে, তাদেরকে জনগণের শক্তি দিয়ে সরে যেতে বাধ্য করতে হবে বন্ধুগণ। আজকে তাই সমগ্র দেশ উত্তাল হয়ে উঠেছে। একই দাবিতে ঢাকার পাশাপাশি সব মহানগরেও সমাবেশ করেছে বিএনপি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে পাঠানোর 3 ঘণ্টা পরে জামিনে মুক্তি পেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। শনিবার সন্ধ্যায় গাজীপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় নিজের ভুলের কথা স্বীকার করে বলেন, ফেসবুকে লাইভে এসে এ ধরনের কথা বলা ঠিক হয়নি। এর আগে সকালে সৌদি আরব থেকে দেশে ফেরার পর গ্রেপ্তার হন মাহি। একই মামলায় তার স্বামী রকিব সরকার পলাতক রয়েছেন। বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। পয়লা ফেব্রুয়ারি জাতীয় সংসদের উপনির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তিনি। শনিবার ওমরা শেষে দেশে ফেরার পরই পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন মাহি। আদালতে তুলে তাকে 7 দিনের রিমান্ড আবেদন করলে তা নামঞ্জুর করে মাহিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। দিনভর নানা নাটকীয়তা শেষে কারাগারে যাওয়ার 3 ঘণ্টা পর জামিনে মুক্তি পান এই চিত্রনায়িকা। এ সময় সাংবাদিকদের কাছে মাহি এয়ারপোর্ট থেকে কারাগার পর্যন্ত পুরোটা সময় পুলিশের কাছে মানসিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেন। 9 মাসে প্রেগনেন্ট হওয়ার পর আমি যে মানবিকতা পাইনি, সেটা আমার হাজব্যান্ড দেশে আসলে, আমার হাজব্যান্ডের বিরুদ্ধেও তো এই মামলাটা আছে। আমার হাজব্যান্ড দেশে আসলে তার সাথে কি হবে? আমি আমার হাজব্যান্ডের নিরাপত্তা নিয়ে আমি খুবই শঙ্কিত। মাহির আইনজীবী জানান, অন্তঃসত্ত্বা থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে জামিন দেন বিচারক। উনি একজন 9 মাসের অন্তঃসত্ত্বা মহিলা। উনি বর্তমানে শারীরিকভাবে অসুস্থ এবং উনি যখন মামলাটা দায়ের করা হয়, মামলা দুটি, উনি তখন পবিত্র মক্কা শরীফে অবস্থান করতেছিলেন। শুক্রবার সৌদি আরব থেকে ফেসবুক লাইভে স্বামীর গাড়ির শোরুম ভাঙচুর ও হামলার ঘটনায় পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করেন মাহি। এরপরই মাহি ও তার স্বামীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ। আমরা এ ধরনের বক্তব্য একজন চলচ্চিত্র অভিনয় শিল্পীর কাছে আমরা প্রত্যাশা করি না। আমরা চাই সত্য উদ্ঘাটন করতে। মামলা হয়েছে, মামলা তদন্ত হবে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। জমি দখলের অভিযোগে মাহি ও তার স্বামী রকিব সরকারকে আসামি করে আরেকটি মামলা করেন গাজীপুরের এক ব্যবসায়ী। দুটি মামলাতেই মাহির জামিন মঞ্জুর করেন আদালত।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মানহানি ও মিথ্যা খবর প্রচারের অভিযোগে প্রযোজক দাবি করা রহমতুল্লাহর বিরুদ্ধে চিত্রনায়ক শাকিব খানের মামলা নেয়নি গুলশান থানা পুলিশ। তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গতরাতে গুলশান থানায় গিয়ে অভিযোগ দায়ের করতে চান শাকিব খান। তিনি দাবি করেন, অপারেশন অগ্নিপথ সিনেমার প্রযোজক দাবি করা রহমতুল্লাহ আসলে সেই সিনেমার প্রযোজকই নন। তাই প্রযোজক দাবি করে এফডিসির বিভিন্ন সমিতিতে অভিযোগ করা রীতিমতো প্রতারণা। এর আগে গত 15ই মার্চ এফডিসিতে উপস্থিত হয়ে চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি এবং ক্যামেরাম্যান সমিতিতে শাকিব খানের বিরুদ্ধে অসদাচরণ, মিথ্যা আশ্বাস, ধর্ষণ এবং পেশাগত দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ করেন প্রযোজক রহমতুল্লাহ। প্রযোজক অ্যাসোসিয়েশনের সে প্রযোজক এই সিনেমার না, সে কিভাবে কমপ্লেন করতে পারে একজন প্রযোজক হয়ে এই সিনেমার? এত বড় সাহস তার কোত্থেকে হলো? সে আমার শিল্পী সমিতিতে করেছে, সে আমার পরিচালক সমিতিতে করেছে, সে আর অন্যান্য অ্যাসোসিয়েশন সমিতিতে করেছে। থানা পরামর্শ দিয়েছে যে ঠিক আছে, এই মামলাগুলো যদি আপনি কোর্টে করেন তাহলে আরও ভালো হয়। এই মামলা করার জন্য আমি কোর্টে যাব, কোর্টে গিয়ে এটা ফেস করব। দুবাইয়ে আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরব খানকে দেশে ফেরাতে সব চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শনিবার দুপুরে তেজগাঁও রহমতে আলম ইসলাম মিশন এতিমখানায় এক অনুষ্ঠানে একথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রয়োজন হলে এই বিষয়ে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হবে। গোয়েন্দা পুলিশের পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আরব খান ওরফে রবিউল ইসলাম এখন দুবাইয়ের বড় স্বর্ণ ব্যবসায়ী। সেখানকার আরব জুয়েলার্সের মালিক তিনি। মাত্র 5 বছরে সম্পদের পাহাড় গড়েছেন আরব। সম্প্রতি মামুন হত্যাকাণ্ড নিয়ে আরব খানের সাথে এক ব্যক্তির মোবাইল কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে এক সাবেক পুলিশ কর্মকর্তা সহ 3 জনের নাম উঠে আসে। কয়েকদিন আগে দুবাইতে আরবের জুয়েলারি দোকান উদ্বোধনে যান ক্রিকেটার সাকিব আল হাসান, হিরো আলম সহ অনেকে। সে সময় বেরিয়ে আসে আরব খানের নানা অপকর্মের খবর, যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন আরব। আরবকে দেশে ফেরাতে প্রয়োজন হলে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আমাদের কাছে সঠিক তথ্য যেটুকু আসছে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করছি। অলরেডি ইন্টারপোলে তার বিরুদ্ধে যোগাযোগ করে তাকে ফিরিয়ে আনা যায় কিনা এবং যে সমস্ত তথ্য আমাদের কাছে আসছে এগুলি সঠিকতা তথ্য যাচাই করে আমরা বাদবাকি ব্যবস্থা। এদিকে আরব খান ওরফে রবিউল ইসলামকে চেনেন না বলে দাবি করেছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ দাবি করেন। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মৃত্যু ফাঁদ হয়ে উঠেছে ঢাকা সিলেট মহাসড়ক। 1 বছরে মহাসড়কের সিলেট অংশে 85 দুর্ঘটনায় প্রাণ গেছে 122 জনের। অর্ধশত বিপজ্জনক বাঁক, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, নিষিদ্ধ যান চলাচল করায় এই পরিস্থিতি। হাইওয়ে পুলিশ বলছে, দুর্ঘটনা রোধে চালক ও যাত্রী ও পথচারীদের সচেতনতার বিকল্প নেই। ঢাকা সিলেট মহাসড়কের সিলেট অংশে রয়েছে 51টি বিপজ্জনক বাঁক, অধিক দুর্ঘটনাপ্রবণ এলাকা 55টি। মহাসড়কের অধিকাংশ স্থানে চিহ্ন না থাকায় প্রায় ঘটে দুর্ঘটনা। প্রাণহানির পাশাপাশি পঙ্গুত্ব বরণ করছেন শত মানুষ। প্রত্যেক সপ্তাহে 4-5টা অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ মরছে। বেশিরভাগ রাস্তা হলো আঁকাবাঁকা, যানবাহন যখন ওভারটেকে যায় তখনই অ্যাক্সিডেন্ট ঘটে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষই সুন্দর কোনো উদ্যোগ যদি নেয় তাইলে মানুষের চলাফেরার ক্ষেত্রে একটু নিরাপত্তা বাড়ব। হাইওয়ে পুলিশের তথ্য মতে বিপজ্জনক বাঁক ও অধিক দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোতে বেপরোয়া ওভারটেকিং, ওভারলোড, ভাঙা মহাসড়ক ও বেপরোয়া গতির কারণেই সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটছে। সড়ক পরিবহন আইন ও ট্রাফিক আইন মেনে না চলায় দুর্ঘটনা বাড়ছে বলছেন হাইওয়ে পুলিশ সুপার। যে শেরপুর থেকে সিলেট পর্যন্ত মহাসড়কে কিন্তু 18টি বাঁক আছে এবং এই বাঁকে যখন থাকে একটা গাড়ি, ওই অপর পাশ থেকে আসা গাড়ি কিন্তু তারা দেখতে পাওয়া যায় না, যে ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ঘটনা ঘটে থাকে। আইনের যথাযথ প্রয়োগ না হয় চালক ও পরিবহন শ্রমিকরা বেপরোয়া, বলছে নিরাপদ সড়ক চাই সংস্থা। অনেক সময় দেখি হাইওয়ে পুলিশকে ওই যে স্পিড গান নিয়ে দাঁড়িয়ে থাকে। আসলে গান নিয়ে দাঁড়িয়ে থাকলে হবে না, আইনের যে প্রয়োগটা কিন্তু করতে হবে। আইনের যদি এখানে প্রয়োগ করেন এবং এটাকে যদি শাস্তির আওতায় নিয়ে আসা হয় তাহলে দেখবেন অনেক কিন্তু সচেতন হবে। এখানে সচেতনতার অনেক অভাব আছে চালকদের মধ্যে।
2022 সালে সিলেট বিভাগে 286টি দুর্ঘটনায় প্রাণ গেছে 377 জনের, আহত 435 জন। আর সড়কে শৃঙ্খলা ফেরাতে এক বছরে 16,234টি মামলা করেছে হাইওয়ে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হবিগঞ্জ সদর হাসপাতালে অ্যাম্বুলেন্স পার্কিং ব্যবস্থা সহ 9 দফা দাবিতে সকাল 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আবু সালে নুরুজ্জামান। আবু সালে, পরিবহন শ্রমিক ইউনিয়নের কর্মবিরতির কি প্রভাব দেখা যাচ্ছে এবং 9 দফা দাবিতে তারা কি বলছেন? দেখুন, আজ বুধ সকাল 6টা থেকে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে হবিগঞ্জে। হবিগঞ্জ জেলার সর্বত্রই এত ধর্মঘট পালিত হচ্ছে। এই ধর্মঘটটি মূলত হচ্ছে মাইক্রো বাস যে সম্বলিত যে অ্যাম্বুলেন্সগুলো আছে, সেই অ্যাম্বুলেন্সগুলো হবিগঞ্জ সদর হাসপাতালের পার্কিংয়ের ব্যবস্থা করার জন্য তারা জোর দাবিয়ে জানিয়ে আসছে। তারা বলছে হবিগঞ্জ সদর হাসপাতালে অ্যাম্বুলেন্সের পার্কিংয়ের ব্যবস্থা করার জন্য, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সেই পার্কিং ব্যবস্থা না করায় এবং তারা এই ধর্মঘটে তারা ডাক দিয়েছে এবং ধর্মঘটে ডাক দেওয়ার ফলে আজ থেকে চরম দুর্ভোগে পড়েছেন হবিগঞ্জের সাধারণ মানুষগণ। তারা তাদের গন্তব্যস্থলে স্থানে তারা পৌঁছাতে পারছেন না এবং এই যে তারা হবিগঞ্জ সদর হাসপাতালে তারা পার্কিংয়ের যে ব্যবস্থা চেয়েছেন, তার কারণে হবিগঞ্জে যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, সেই জনদুর্ভোগ সকাল থেকে শুরু হয়েছে এবং এটা কারণে আপনার যে হবিগঞ্জের মানুষগুলো তাদের গন্তব্যস্থলে তারা পৌঁছাতে পারছেন না, তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। কিন্তু হবিগঞ্জ সদর হাসপাতালের যে পার্কিংয়ের যে ব্যবস্থা তারা করতে চেয়েছেন, সেটা হচ্ছে অযৌক্তিক এবং অবৈধ বলে হবিগঞ্জের মানুষ তারা চিহ্নিত করেছে। তারা বলছেন হবিগঞ্জ সদর হাসপাতালের ভেতরে কিভাবে একটা যে অ্যাম্বুলেন্সের স্ট্যান্ড হয়, সেটা কোনোভাবে তারা মেনে নিতে পারছেন না এবং মেনে নিতে পারছেন না এবং যে হবিগঞ্জের অ্যাম্বুলেন্স মালিক সমিতিরা তারা সড়ক পরিবহনে এর শ্রমিকদের সাথে লিয়াজু মেনটেন করে এই আজকের এই ধর্মঘটটি তারা ডেকেছেন এবং ডাকার ফলে হবিগঞ্জের যে বাসগুলো আছে, তারা এই বাসগুলো হবিগঞ্জ জেলার বিভিন্ন রোডে এবং সিলেটের সাথে এবং ঢাকার সাথে তাদের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে, যার কারণে চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে হবিগঞ্জবাসীকে। এবং এই যে দাবিটা মূলত আসলে একটা অযৌক্তিক দাবি। এই অযৌক্তিক দাবিকে তারা ভর করে তারা 9 দফা দাবি দিয়েছেন। 9 দফা দাবির মধ্যে অন্যতম দাবি হচ্ছে হবিগঞ্জ সদর হাসপাতালে আপনার এই পার্কিং এর ব্যবস্থা করা এবং পুলিশ হয়রানি বন্ধ সহ তারা 9 দফা দাবি দিয়েছেন। এই 9 দফা দাবির প্রতি তারা অবিচল আছেন এবং আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করেছি। প্রশাসন থেকে আমাদেরকে জানিয়েছেন যে দাবিগুলো তারা উত্থাপন করেছেন, এটা হচ্ছে সম্পূর্ণ অবৈধ, অযৌক্তিক এবং সাধারণ মানুষগুলো যারা বাস স্ট্যান্ডে এসে যেখানে গাড়ি বন্দর দেখছেন এবং পার্কিং এর যে ঘটনার কথা শুনছেন এবং তারাও হতাশ হচ্ছেন। তারা বলছেন একটা অ্যাম্বুলেন্সের স্ট্যান্ডের কারণে এই পার্কিং এর জন্য তারা এই বাস ধর্মঘট বন্ধ করে দিয়েছেন এবং পরিবহন ধর্মঘট করেছেন এবং পরিবহন চলাচল বন্ধ করে দিয়েছেন। এই দুর্ভোগের সমস্যা দ্রুত সমাধান হবে। পরিবহন শ্রমিকদের কর্মবিরতির বিষয়ে হবিগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবু সালে নুরুজ্জামান। কদিন বাদেই শুরু হচ্ছে রমজান মাস। রাজধানীর বেশ কিছু এলাকায় এরই মধ্যে দেখা দিয়েছে পানির সংকট। তবে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলছেন রমজানে কোনো সংকট হবে না। পাম্পের কারণে কিছু এলাকায় সমস্যা হতে পারে জানিয়ে ওয়াসা বলছে সেটা সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কল ছেড়ে পানির জন্য অপেক্ষা। শুরুতে 2-1 ফোঁটা পানি পড়লেও নিমিষেই তা শেষ। এ চিত্র রাজধানীর মোহাম্মদপুরের শেকেরটাক এলাকার। বহুতল ভবন কিংবা নিম্নবিত্তের টিনশেড ঘর, সবখানেই পানির সংকট। তাই আসছে রমজানে কিভাবে চলবেন তা নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। এনে 5-6 গাড়ি পানি লাগে, 1 গাড়ি পানি আনাইয়া 15 মানুষের মন বুঝাই দিই।
এছাড়া আর কোনো গতি নেই। আর বর্তমানে পারে আনে মানুষ মরতে। এই যে রোজা আসতেছে তো পানি তো নাই, কোনো এলাকায় নাই। কেমনে মানছে রোজা রাখবো, কেমনে মানছে খাওয়া দাওয়া করবো, ডাবল খরচ রোজার মাঝে। রান্না বান্না কিংবা অন্যান্য যে কাজগুলো থাকে সেগুলোর জন্য একেবারে ব্যক্তিগত ব্যবস্থায় পানি কিনে এনে আমরা কাজ চালাচ্ছি। 2 মাস ধরে পানি নেই, মানে 12টা 13টা বাড়াইতে একজনের দেওয়া যায়, সবারই কি দেওয়া যায়? সবারই দেয় না। গরমের শুরুতেই রাজধানীর অনেক এলাকায় দেখা দিয়েছে এই সংকট। তবে শনিবার সকালে সংবাদ সম্মেলনে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক জানালেন 265 কোটি লিটার চাহিদার বিপরীতে পানির উৎপাদন 290 কোটি লিটার। তাই রমজান মাসে কোনো সমস্যা হবে না। আমি যদি গত 5 দিনের প্রোডাকশন দেখি বা 7 দিনের প্রোডাকশন দেখি, তাতে কিন্তু আমাদের সামগ্রিক মোটা দাগে প্রোডাকশনের পরিবর্তন এখনও হয় নাই বা হচ্ছেও না। এবং ডিমান্ড কিছু বাড়ছে, এটাও ঠিক, কারণ যতই গরম পড়ছে ততই ডিমান্ড বাড়ছে। আর রমজানে তো বললামই যে ডিমান্ড প্যাটার্নটাই চেঞ্জ হবে। কাজে এখন পর্যন্ত যেই ধারায় চলতেছে তাতে করে আশা করি আমরা যে কোনোই সমস্যা হওয়ার কথা না। তবে পাম্পের কারণে যেসব এলাকায় সমস্যা দেখা দিয়েছে সেখানে দ্রুত সমাধানের চেষ্টা চলছে। পানি সরবরাহের জন্য রাখা হয়েছে বিকল্প ব্যবস্থাও। যেই সব জায়গায় সমস্যা বললেন ওগুলোও কিন্তু সমাধানের চেষ্টা করা হচ্ছে এবং সমাধান হয়েওছে। যেখানেই হচ্ছে সেখানেই কিন্তু আমরা যাচ্ছি এবং সমাধান করছি। এবং আল্লাহ তাআলার আরেকটা রহমত যে আমাদের ওই যে ব্যাকআপ সাপোর্টগুলো কিন্তু ওই যে বললাম একই ইনফ্রাস্ট্রাকচার এবং ব্যাকআপ সাপোর্ট কিন্তু আমাদের খুব ভালো এখন। তিনি আরও জানান, রমজানে জরুরি পানি সরবরাহের জন্য 48টি পানির গাড়ি ও 17টি ট্রাক্টর প্রস্তুত। লোডশেডিং হলেও সরবরাহ নিশ্চিত করতে থাকবে 400টি জেনারেটর। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স না নেয়ার কথা ভাবছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শনিবার সকালে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এমন কথা জানান সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস। এ সময় মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করেন আমন্ত্রিত অতিথিরা। স্বাধীনতার মাসে জাতির সূর্য সন্তানদের সম্মানিত করতে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই আয়োজন। শনিবার সকালে সিটি কর্পোরেশনের এই আয়োজনে 1246 জন মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় অতিথিরা মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখার আহ্বান জানান। একদিকে ক্ষমতায় গিয়ে মুক্তিযুদ্ধকে অপমান করে, রাজাকারদের মন্ত্রী বানায়, প্রধানমন্ত্রী বানায়, এই হলো বিএনপি চরিত্র। 2023-এর নির্বাচন হবে ডিসেম্বর মাসের মধ্যে। এই নির্বাচনের স্বাধীনের পক্ষের শক্তি জননেত্রী শেখ হাসিনার ক্ষমতা আনতে হবে। 1970-এর নির্বাচনে বঙ্গবন্ধুকে বিজয় করার মধ্য দিয়ে, একটি সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে অর্জন করেছিলাম, আরেকবার শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনে বিজয় লাভ করার মধ্য দিয়ে আমরা আরেকটি মুক্তিযুদ্ধের বিজয় অর্জন করবো ইনশাল্লাহ। আমার পিতা তার সান্নিধ্য আমি পাইনি, কিন্তু আপনাদের সান্নিধ্য পেলে আমি পিতার সান্নিধ্য পাই। মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে মেয়র জানান, তাদের হোল্ডিং ট্যাক্স না নেওয়ার কথা ভাবছে সিটি কর্পোরেশন। আপনারা কষ্ট স্বীকার করে যে আসেন, আমি উপলব্ধি করি আপনাদের ভালোবাসা, আমার প্রতি আপনাদের আবেগ আমি উপলব্ধি করি। এর জন্য আপনাদেরকে আমি সশ্রদ্ধ সালাম জানাই। বীর মুক্তিযোদ্ধাদের আবাসস্থল, বাসস্থানের পৌরকর আমরা মওকুফ করে দেব। এটা মেয়রের যতটুকু ক্ষমতা রয়েছে পূর্ণ ক্ষমতা প্রয়োগ করে আমরা সেটা মওকুফ করে দেব। প্রতি বছরই মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার ঘোষণা দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে বাস খাদে পড়ে অন্তত 14 জন নিহত হয়েছেন। সকালে উপজেলার কুতুবপুরে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর সেখানে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়রা জানান, ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় দুমড়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই 14 জনের মৃত্যু হয়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাইম মোহাম্মদ মোফাজ্জেল হক বিষয়টি নিশ্চিত করেন। নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে ভবনে বিস্ফোরণের ঘটনায় প্রাণ গেছে একজনের, আহত হয়েছেন আরও 9 জন। তাদের মধ্যে 6 জনকে ঢাকা মেডিকেল ও 3 জনকে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা গ্যাসের লাইন থেকে বিস্ফোরণের ঘটনা জানালেও বিষয়টি নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের এই দোতলা ভবনের নিচতলায় খাদ্য গুদাম। শনিবার সকাল 9টায় এখানে ঘটে হঠাৎ বিস্ফোরণ। এরপরই আগুন ধরে যায় ভবনটিতে। বিস্ফোরণে ভবনটির দেয়ালের বিভিন্ন অংশ ভেঙে রাস্তায় পথচারীদের উপর পড়ে। এতে ঘটনাস্থলে মারা যান মোহাম্মদ আওলাদ, আহত হন আরও 9 জন। সকাল 9টার দিকে আমি একটা আওয়াজ পেলাম। আওয়াজ পাওয়ার পরে এনআইএ দৌড় পেরে দেখি আমাদের কিছু শ্রমিক আহত। তখন ধোঁয়া উঠতেছে, এই ধোঁয়ার মাঝখানেতে আমরা শ্রমিক লিয়া দৌড় পড়া শুরু করলাম। অনেক পুরনো ভবন, ঝুঁকিপূর্ণ ভবন, এখানে গ্যাসের একটা জমা ছিল, ওইখান থেকে বিস্ফোরণটা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আমরা এখনো ক্ষতি দেখতেছি, আমরা এখনো পুরোপুরি দেখতে পারিনি। ভিতরে দোতলা স্ল্যাব ভেঙে নিচে তারা পরে প্যানকেক টাইপের হয়ে গেছে। আমরা ভিতরে ঢুকলে তাকে বুঝতে পারবো, সময় লাগবে, সময় লাগবে। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রমজান ও ঈদকে ঘিরে বগুড়ায় প্রতি বছরই বেড়ে যায় চুরি, ছিনতাই ও অজ্ঞান পার্টির তৎপরতা। তাদের খপ্পরে পড়ে সর্বশান্ত হন ব্যবসায়ী ও ক্রেতা। বিশ্লেষকরা বলছেন, বেকারত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নানা কারণে এ সময় বাড়ে অপরাধ প্রবণতা। তবে গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। উত্তরবঙ্গের ব্যস্ততম শিল্পনগরী বগুড়া। রমজান ও ঈদে বেচাকেনা জমে ওঠে এ নগরীতে। বিপণী বিতান, সুপার শপ ও হাটবাজারে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে বেচাকেনা। আর এই সময়েই বাড়ে চুরি, ছিনতাই, পকেটমারের তৎপরতা। তাই ঈদ ও রমজানে নিরাপদে বাড়ি ফেরা এবং ব্যবসা করা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ী ও ক্রেতারা। মানুষের হাতে এখন আগের মতো আর্থিক অবস্থাটা ভালো না, তো যে কারণে চুরি, ছিনতাইটা একটু হয়তো এখন বেড়ে যাওয়ার একটা আশঙ্কা আছে আমাদের। রমজান মাসে এখানে মার্কেটে একটু বেচাকেনা ভালো হয়, শপিং টপিং করতে আসে, মানুষ টাকা পয়সা থাকে, এগুলো হয়তো অনেকটা পকেট মারতে পারে, ছিনতাই করতে পারে, মানুষ ডাকাতি হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব সহ নানা কারণেই অপরাধ প্রবণতা বেড়েছে বলে মত বিশ্লেষকদের। স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহায়তা নিয়ে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান তাদের। দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে, বেকার সমস্যা বৃদ্ধির কারণে, মানুষের দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার কারণে আমরা আশঙ্কা করছি এবারে চুরি ছিনতাইটা বেশি হবে। এটার থেকে আমাদের পরিত্রাণের জন্য আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে। নগরবাসীর চলাচল নির্বিঘ্ন করতে অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই অপরাধের প্রাবল্য বেশি সেই এলাকাগুলো আমরা ইতিমধ্যে শনাক্ত করেছি এবং আমরা ইতিপূর্বে যে ধরনের অপরাধ সংঘটিত হয়েছে যে জায়গাগুলোতে যে সময়ে সেগুলো চিহ্নিত করেছি এবং আমাদের নজরদারিতে সেই এলাকাগুলোকে নেওয়া হয়েছে। গত বছর রমজান ও ঈদে বগুড়ায় চুরি, ছিনতাই ও ডাকাতির 26টি মামলা হয়। জজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। নির্মাণাধীন একটি সেতুর মালামাল রাখায় সুনামগঞ্জের খাই হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ করা যাচ্ছে না। লাউয়া নদীর ওপর সেতুটি নির্মাণ করছে এলজিইডি। সমস্যা নিরসনে কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে, জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে বাঁধের কাজ শেষ না হওয়ায় বন্যায় ফসলের ক্ষতির শঙ্কায় কৃষক। হাওড়ের নিচু জমির একমাত্র ধান বোরো ফসল রক্ষায় মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যে শেষ হয়েছে বেশিরভাগ বাঁধ নির্মাণ। তবে শান্তিগঞ্জ উপজেলার খাইহাওরের বাঁধের কাজ এখনও শেষ করা যায়নি। স্থানীয়রা জানান, লাওয়া নদীর উপর সেতু নির্মাণ হচ্ছে এলজিইডির তত্ত্বাবধানে। সেতুর পাইলিংয়ের কাজ শুরু হলে বাঁধের প্রায় 80 মিটার জায়গা জুড়ে রাখা হয় মালামাল। এ কারণে থেমে আছে বাঁধের কাজ। এতে পুরো 29 কিলোমিটার ফসল রক্ষা বাঁধই ঝুঁকির মুখে পড়েছে। এই বাঁধ তো এখানে হয়েছে জরুর, সব সাইডে হয়ে গেছে, কিন্তু ওই সাইডটা রয়েছে ওই একটু জায়গা বান্ডা দিতে পারে তো আমরা তো কিছু বাঁচলাম। এই হাওর যদি কোনো একটা জায়গাটা গর্ত হয়ে ভেঙে যায় তাহলে সরাসরি পানি দক্ষিণ সুনামগঞ্জ। এ বিষয়ে এলজিইডি কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে, জানালেন পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা। আর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে এলজিইডি কর্মকর্তা বলছেন, বাঁধ নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। এ বিষয়ে উপজেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড এলজিইডিকে লিখিতভাবে জানানো হয়েছে।
উপজেলা ইঞ্জিনিয়ার মহোদয় কয়েকদিনের মধ্যে কাজটা সমাপ্ত করবে বলে আশ্বাস দিয়েছেন আমাদেরকে। না, এটা এখনো ঝুঁকির মধ্যে আছে বলে আমি মনে করি না। এটা এখন সেই পর্যায়ে যেখানে যে ঝুঁকিপূর্ণ জায়গাটা ছিল সেটা ইতিমধ্যেই ভরাট করা হয়েছে। এবছর খাই হাওড়ের ৩৬০০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। আগামী মাসের শেষ দিকে এ ফসল ঘরে তুলবেন কৃষকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম। 22 ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৭,৬৯৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আজ থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। শনিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম.এ. হান্নান আজাদের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পাকা সোনার দাম বেড়েছে, তাই এই দাম বাড়ানো হয়েছে। এখন থেকে ভালো মানের প্রতি ভরি স্বর্ণ কিনতে ব্যয় হবে ৯৮,৭৯৪ টাকা। বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী ২১ ক্যারেটের স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ৯৪,৩০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি পড়বে ৮০,৮৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৬৭,৩০১ টাকা। এর আগে সবশেষ ২৬ ফেব্রুয়ারি স্বর্ণের দাম ভরিতে ১,১১৬ টাকা কমিয়েছিল বাজুস। মূল্যবৃদ্ধির কারণে পোশাক খাতে প্রবৃদ্ধি বাড়লেও ক্রয়াদেশ বাড়েনি, জানালো তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। শনিবার দুপুরে রাজধানীর দিয়াবাড়িতে বিজিএমইএ সভাকক্ষে সংবাদ সম্মেলনে একথা জানান সংগঠনটির সভাপতি ফারুক হাসান। তাই পোশাক রপ্তানি বাড়াতে সরকারের নীতি সহায়তার দাবি সংগঠনটির। ২০২২ সালে $৪৫ বিলিয়ন বেশি মূল্যের পোশাক রপ্তানি হয়েছে বিভিন্ন দেশে, যা ২০২১ সালের তুলনায় ২৭.৬৪% বেশি। আবার ২০২৩ সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে রপ্তানি হয়েছে গেল বছরের একই সময়ের তুলনায় $৮ বিলিয়ন বেশি পোশাক। সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি জানান, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় উন্নত দেশগুলোতে কমে এসেছে পোশাকের চাহিদা, তাই পোশাকের আদেশ কমিয়ে দিয়েছে আমদানিকারকরা। তবে দেশে তৈরি পোশাক খাতের প্রবৃদ্ধির কারণ পণ্যের মূল্যবৃদ্ধি। যে আমাদের টোটাল ভ্যালুতে এক্সপোর্ট বেড়েছে, কোয়ান্টিটিতে আমাদের গত 6 মাস এক্সপোর্ট কমেছে, গত 3 মাস কমেছে। একটা দেশে কমছে, একটা দেশে বাড়ছে। তিনি আরও বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পথটি মসৃণ করতে ট্রানজিশন পিরিয়ড বাড়িয়ে 6 বছর করা প্রয়োজন। এছাড়া ২০২৩ সালের চ্যালেঞ্জ মোকাবেলা করে পোশাক রপ্তানি বাড়াতে কাঁচামাল আমদানিতে প্রণোদনা সহ সরকারের নীতি সহায়তার দাবি জানান তিনি। আমরা নন কটনে প্রোডাকশনটা অর্ডার ধরার জন্য, কম্পিটিটিভ থাকার জন্য আমরা এখানে একটা ইনসেন্টিভ চেয়েছি। তাহলে আমরা ইমিডিয়েটলি অর্ডার আনতে পারবো, আমাদের মেশিনারি আমাদের আছে, রেডি আছে, আমরা প্রোডাকশন করতে পারবো। পোশাক খাতে রপ্তানি, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে নন কটন খাতে বিনিয়োগের ওপরও জোর দিচ্ছে বিজিএমইএ। এছাড়া ঝুট রিসাইকেল করার উপরও জোর দেওয়া হয়। এতে $5 বিলিয়ন সমমূল্যের বাড়তি পণ্য উৎপাদন সম্ভব বলেও জানান বিজিএমইএ সভাপতি। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাংকগুলোর যেন তারল্য সংকট না হয় সেদিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় এটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। শনিবার আগারগাঁওয়ের বিডা কার্যালয়ে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারি অব বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে একথা বলেন তিনি। করোনার পর দেশের অর্থনীতিতে প্রভাব ফেলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এই পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে সেমিনারের আয়োজন করে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ ICSB। সেমিনারে আলোচকরা বলেন, অর্থনীতি পুনরুদ্ধারে সঠিক পথেও রয়েছে দেশ, তবে টেকসই সুফলের জন্য আরও সতর্ক হতে হবে। জোর দিতে হবে নিজস্ব উৎপাদন বাড়ানো, দক্ষ জনশক্তি ও ব্যাংকিং খাতের ওপর। যুদ্ধের প্রভাব কতদিন চলবে তা কেউ জানে না। বৈশ্বিক পরিবর্তন ও হালনাগাদ জ্ঞান অর্জন করে আগামীর পরিকল্পনা নিতে হবে। ICSB ও বিডার মধ্যে পেশাগত সহায়তা ও প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। প্রতি মাসে $1 বিলিয়ন মতো কমে যাচ্ছে আমাদের রিসার্চ। দ্বিতীয়ত, আমাদের এই টাকার দাম কমে যাওয়ার কারণে আমাদের আমদানি করা পণ্যের দাম বেড়ে যাচ্ছে এবং প্রত্যেকটা এলসি, প্রত্যেকটা আমদানি প্রায় 25 থেকে 27% দাম বেড়ে গেছে, যার প্রভাবে দেশীয় পণ্যের দামও বাড়ছে।
টেকসই অর্থনীতির জন্য বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন বিডা চেয়ারম্যান। বলেন, উদ্যোক্তাদের সহায়তায় ওয়ান স্টপ সার্ভিস বাড়ানো হয়েছে। আমরা আসলে হতাশ না, ছোটখাটো চ্যালেঞ্জ থাকবে, ইনশাআল্লাহ ওটা ওভারকাম করবো। আপনি তো দেখতেছেন 9 সালের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ, এত সময় বিদ্যুৎ কভার আসতো যাইতো, সেটা মানুষ তো হেরিকেনের কথা, বাসায় হেরিকেন নাই, এখন ক্যান্ডেল নাই, আইপিএস ফেলাই দিয়েছে। পারস্পরিক সহায়তার জন্য আইসিএসবি ও বিডার মধ্যে সমঝোতা স্মারক করার তাগিদ দেয় আইসিএসবি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মঙ্গলবার ম্যানহাটনে গ্রেপ্তারের শঙ্কা জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে গ্রেপ্তার ঠেকাতে সমর্থকদের প্রতিবাদেরও আহ্বান জানান তিনি। ট্রাম্পের বিরুদ্ধে সাবেক এক পর্নো তারকাকে অনৈতিকভাবে অর্থ দেওয়ার অভিযোগ ছিল। এর জেরে করা মামলায় গ্রেপ্তারের আশঙ্কা ট্রাম্পের। পোস্টে ম্যানহাটনের জেলা অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের অফিসকে দুর্নীতিবাজ ও রাজনৈতিক বলে নিন্দা জানান তিনি। বলেন, কোনো অপরাধ করেননি তিনি। ট্রাম্পের আইনজীবী বলেন, গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে গ্রেপ্তারের শঙ্কা করছেন তিনি। এদিকে ট্রাম্প অভিযুক্ত হলে এটি হবে কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা প্রথম ফৌজদারি মামলা, যা 2024-এর প্রেসিডেন্ট নির্বাচনে মনোনীত প্রার্থী হওয়ার প্রচারে প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। কৃষ্ণ সাগরে আবারও নজরদারি ড্রোন উড়িয়েছে যুক্তরাষ্ট্র। অঞ্চলটিতে RQ-4 গ্লোবাল হক নামের একটি ড্রোন উড়িয়ে এই নজরদারি কর্মসূচি শুরু করে ওয়াশিংটন। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেন 2 মার্কিন কর্মকর্তা। গত 24 তারিখ রাশিয়া কৃষ্ণ সাগরে মার্কিন একটি ড্রোনকে বাধা দিয়ে ডুবিয়ে দেওয়ার পর এটি প্রথম ফ্লাইট বলে জানিয়েছে ওয়াশিংটন। এছাড়া অঞ্চলটিতে নজরদারি কর্মকাণ্ড পরিচালনায় যুক্তরাষ্ট্র কোনোভাবেই বিরত থাকবে না বলে সাফ জানিয়ে দেয় মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এদিকে এর আগে মার্কিন ড্রোন ভূপাতিত করার সঙ্গে জড়িত 2 যুদ্ধবিমানের পাইলটকে পুরস্কার দিয়েছে মস্কো। শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু তাদের হাতে পুরস্কার তুলে দেন। তোষাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করেছে আদালত। ইসলামাবাদের আদালতে হাজিরা দেয় এই সিদ্ধান্ত বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যমগুলো। এর আগে ইমরান আদালত প্রাঙ্গণে হাজির হলে তাকে বাইরে স্বাক্ষর দিয়ে ফিরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়। সংবাদ মাধ্যম ডনের দাবি, আদালতে প্রবেশ করতে না দেয়ায় জুডিশিয়াল কমপ্লেক্সের বাইরেই অপেক্ষা করেন ইমরান। এদিকে আদালত প্রাঙ্গণে ইমরানের সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষের কথা জানানো হয়েছে। এ সময় পুলিশকে লক্ষ্য করে পাথর ও কাঁদানে গ্যাস ছোড়ার দাবি করেছে পুলিশ। এছাড়াও ইমরানের বাড়িতে অভিযান চালিয়ে বোমা তৈরির সামগ্রী উদ্ধারের দাবি করেছে লাহোর পুলিশ, কিন্তু তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। ভারতের উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকার ক্ষমতায় আসার পর বেড়েছে এনকাউন্টার বা পুলিশের সাথে অপরাধীদের বন্দুকযুদ্ধ। রাজ্য সরকারের হিসেবে 6 বছরে 10,000 এনকাউন্টারে মারা গেছে 63 জন দুর্বৃত্ত। তবে 10,500 এনকাউন্টারের ঘটনায় 178 জন দুর্বৃত্ত নিহত হয়েছে বলে দাবি রাজ্য পুলিশের। উত্তরপ্রদেশের এলাহাবাদ বা প্রয়াগরাজে 24 ফেব্রুয়ারি দুর্বৃত্তের গুলিতে নিহত হন বহুজন সমাজ পার্টি BSPর বিধায়ক রাজু পাল হত্যা মামলার প্রধান সাক্ষী উমেশ পাল ও তার দেহরক্ষী। এরপর তাদের হত্যায় মূল শুটার ওসমান চৌধুরী ও আরবাস রাজ্য পুলিশের এনকাউন্টারে নিহত হন। আনন্দবাজার বলছে, শুধু উমেশ হত্যাকাণ্ডই নয়, দুর্বৃত্ত দমনে রাজ্যটিতে এনকাউন্টার বা পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনা ঘটছে প্রতিনিয়ত। সম্প্রতি ইউপি সরকারের হিসাব বলছে 6 বছরে 10,000 এনকাউন্টার হয়েছে সেখানে। এসব ঘটনায় মৃত্যু হয়েছে 63 জন দুর্বৃত্তের। অবশ্য রাজ্য পুলিশ বলছে ভিন্ন কথা। তাদের দাবি, একই সময় 10,500 বন্দুকযুদ্ধে মারা গেছে 178 জন। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন 15 পুলিশ সদস্য ও আহত হয়েছে প্রায় 1,500। রাজ্য সরকার ও পুলিশের হিসেবে গড়মিল নিয়ে প্রশ্ন উঠেছে। উত্তরপ্রদেশের ক্ষমতায় বসার পরই অপরাধমূলক কাজ ও দুর্বৃত্তদের নিয়ে আপোষ না করার অঙ্গীকার করে বিজেপির আদিত্যনাথ যোগী সরকার। সে কারণে পুলিশ প্রশাসনকে যথেষ্ট ক্ষমতা দেওয়া হয়। এরপরই বাড়ে এনকাউন্টারের ঘটনা। অবশ্য যোগী সরকারের এইসব এনকাউন্টার নিয়ে বারবারই আপত্তি জানিয়েছে বিরোধীরা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিলেটে সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডকে 183 রানে হারিয়েছে বাংলাদেশ। নিজেদের ওয়ানডে ইতিহাসে এটাই টাইগারদের সবচেয়ে বড় ব্যবধানের জয়। এর আগে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ 338 রান করে বাংলাদেশ। অভিষেকে 92 রানের ইনিংসে ম্যাচ সেরা হয়েছেন তৌহিদ হৃদয়। Cleans them up, full and straight, hits the timber.
আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের এই মুহূর্ত নতুন এক বাংলাদেশের। চলতি বছর ওয়ানডে বিশ্বকাপে টাইগারদের ঘিরে যে স্বপ্ন, এই জয় সেই স্বপ্নকে বড় করছে। বর্তমান ক্রিকেটে 300-র উপরে স্কোর না করলে ওডিআই জেতা মুশকিল। সে কারণেই এ জয়ে স্বস্তির সুবাতাস টাইগার শিবিরে। নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ স্কোর গড়ার পথে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তামিম ও লিটন জুটি বেশিক্ষণ টেকেনি। অধিনায়ক ফেরেন 3 রানে, আর দারুণ খেলতে থাকা লিটন 26-এ গিয়ে ছন্দ হারান। ধারাবাহিকভাবে রান করতে থাকা শান্ত এদিন ইনিংস বড় করতে পারেননি। তবে প্রথম 3 ব্যাটারের ব্যর্থতায় আক্ষেপে পড়তে হয়নি বাংলাদেশকে। সাকিব হৃদয় জুটি বাংলাদেশকে ঠিক পথে রাখে। 135 রানের জুটি গড়ার পথে অভিষিক্ত তৌহিদ হৃদয় ছিলেন অনবদ্য। 93 করে সাকিব আউট হওয়ার পর মুশফিকের সঙ্গে রানের চাকা সচল রাখেন হৃদয়। অভিষেকেই পেয়ে যাচ্ছিলেন সেঞ্চুরি। গ্রাহাম হিউমের দুর্দান্ত এক ইয়র্কারে বোল্ড হয়ে 8 রান দূরত্বে স্বপ্নভঙ্গ হয় হৃদয়ের। নইলে প্রথম বাংলাদেশি হিসেবে ডেবু ওয়ানডেতে সেঞ্চুরি হতো তার। বাংলাদেশের 338 রানের রেকর্ড সংগ্রহে মুশফিকের বড় অবদান। তার 26 বলে 44 রানের ক্যামিওতে চূড়ায় ওঠে স্কোর। বড় লক্ষ্য তারাই সাবধানী শুরু আয়ারল্যান্ডের। ওপেনিং জুটিতে আসে 60 রান। ডোহেনিকে 34 রানে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু দেন সাকিব। এবাদতের বলে স্টার্লিং ফেরেন 22 করে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় আইরিশরা। 45 করে ডকরেল কিছুটা প্রতিরোধ করেন। মিডল ও লেট অর্ডারে বাকি আইরিশ ব্যাটাররা ব্যর্থ। শেষ পর্যন্ত 155 রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। সেই সাথে রানের হিসেবে ওয়ানডেতে নিজেদের সবচেয়ে বড় জয় পেয়ে যায় বাংলাদেশ। প্রথম থেকেই চেয়েছিলাম যে যাতে আমার ইন্টেন্ট যেন ঠিক থাকে। আমি কখনোই ভাবিনি যে একটু সেট হই বা এরকম কিছু। আমি ট্রাই করেছি প্রত্যেকটা বলের মেরিট অনুযায়ী খেলার। আর যেটা বলেন সাকিব ভাইয়ের সঙ্গে ব্যাটিং করা অবশ্যই অনেক ভালো লাগার ব্যাপার, কারণ সাকিব ভাই অনেক এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাকিবের মাঠের বাইরে আর ভেতরের কীর্তি পুরোপুরি আলাদা। ব্যাট বলে সাকিব বিতর্ক মুছে ফেলেছেন এমন নজির আছে অতীতে। আরও একবার রেকর্ড ইনিংস দিয়ে দুবাই কাণ্ডের সমালোচনাকে দূরে সরালেন সাকিব আল হাসান। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে স্পর্শ করেছেন 7,000 রানের মাইলফলক। তবে 7 রানের জন্য মিস করেছেন সেঞ্চুরি। সাকিব এমনই, কখনো আলোচিত, কখনো সমাদৃত, কখনো বা বিতর্কিত। ক্যারিয়ার জুড়েই সাকিব এই নায়ক তো এই খলনায়ক। বিশ্বসেরা অলরাউন্ডার তো আর এমনি হননি। নানা গুণের মধ্যে সবচেয়ে বড় গুণ হয়তো মাঠে ও মাঠের বাইরের ঘটনাগুলোকে আলাদা রাখা। দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধন করার বিতর্ককে পেছনে ফেলেছেন দারুণ এক রেকর্ড দিয়ে। ইনিংস যখন শুরু করেন তখন 24 রান দূরে ছিলেন দ্বিতীয় বাংলাদেশি হিসেবে 7,000 রান ক্লাবে ঢুকতে। বাংলাদেশ দ্রুত 3 উইকেট হারালেও সাকিব ভরসা দিয়েছেন, নাম তুলেছেন রেকর্ড বুকে। রান করতে খেলেছেন 216 ইনিংস। তামিম মুশফিকের থেকে গড় কিছুটা ভালো 37, সেঞ্চুরি 9 আর হাফ সেঞ্চুরি 53টা। ইংল্যান্ড সিরিজেই তো বিশ্বের তৃতীয় অলরাউন্ডার হিসেবে 300 উইকেট আর 6,000-এর বেশি রান করার রেকর্ড গড়েছিলেন। দলকে বিপদমুক্ত করেন 65 বলে 50 করে। সেখানেই থেমে যাননি, আত্মতুষ্টিতে ভোগেননি। ইনিংস বড় করেছেন স্ট্রাইক রেটটা 100-র উপর রেখে। এক ওভারে 5টা 4ও হাঁকিয়েছেন। 2019 বিশ্বকাপের পর থেকে সেঞ্চুরি নেই নামের পাশে। সেই খরা কাটানোর পথেই ছিলেন ভালোভাবে। তবে মাত্র 7 রান দূরে থাকতে থেমেছেন। স্তব্ধ করে দিয়েছেন সিলেটের গ্যালারি। সেঞ্চুরি মিসের থেকে বেশি কষ্ট হয়তো পেয়েছেন নিজের আউটের ধরনে। ওয়ানডেতে রানের হিসেবে বাংলাদেশের হয়ে সবার উপরে এখনও তামিম। 235 ম্যাচে করেছেন 8,146 রান। আর তিনি আছেন মুশফিক। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। সাকিব আল হাসান জেনে বুঝে বিতর্কিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন কিনা জানতে চাইবে বিসিবি। সিরিজ শেষে বিষয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। সাকিব যদি কোনো ভুল করে না থাকেন তাহলে তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিসিবির এই কর্তা। সাকিব ও লিটন আইপিএল খেলতে এনওসির জন্য আবেদন করলেও এখনও সিদ্ধান্ত নেয়নি বিসিবি। ব্যাটে রান পাচ্ছেন, বল হাতে উইকেটও আসছে ধারাবাহিকভাবে। সাকিবের দুর্দান্ত ফর্মে বাংলাদেশ যেমন খুশি, তেমনি ওপার বাংলার কলকাতা নাইট রাইডার্সও হয়তো দিন গোনা শুরু করে দিয়েছে।
সাকিবের সাথে লিটনও এনওসির জন্য আবেদন করেছেন আইপিএল খেলতে। আয়ারল্যান্ডের বিপক্ষে 2 তারকার টেস্ট খেলতে হবে কিনা বিসিবি এখনও সিদ্ধান্ত নেয়নি। তারা আমাদের কাছে চিঠি দিয়েছে খেলার জন্য, বাট আমরা এখন আলাপ আলোচনা করিনি। ইংল্যান্ড সিরিজ শেষেই দুবাই গিয়ে বিতর্কের ঝড় তুলেছেন সাকিব। হত্যা মামলার আসামির দোকান উদ্বোধন করে আইনি জটিলতায় পড়ার শঙ্কায় রয়েছেন। বিসিবি কর্তারা আয়ারল্যান্ড সিরিজ শেষে সাকিবের কাছে জানতে চাইবে সত্য ঘটনা। তদন্ত করবে ডিসিপ্লিনারি কমিটি। সিরিজ শেষ হোক, অবশ্যই আমরা এটা ব্যাপারে আমি জানতে চাইব। সাকিব ইজ নট অনলি আমাদের বিসিবির অ্যাসেট, সে আমাদের দেশের অ্যাসেট, সুতরাং তার দিকে লুক আফটার করা আমাদের দায়িত্ব। দেশের তারকা সাকিবের আগেও অনেকবার বিসিবির ভাবমূর্তি নষ্টের কারণ হয়েছিলেন। সামনে এমন কিছু না করার তাগিদ দিয়েছেন জালাল ইউনুস। ব্যাটাতে আবারও দুর্দান্ত ধারাবাহিক পারফর্ম করছেন একের পর এক। এই সাকিব শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ড নয়, পুরো বাংলাদেশের বড় সম্পদ। সাকিব যদি কোনো ভুল না করে থাকেন, কোনো অন্যায় না করে থাকেন, তাহলে তার পাশে সবসময় থাকবে বিসিবি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। ইংলিশ এফএ কাপের কোয়ার্টার ফাইনালে বার্নলিকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। হালান্ড আলভারেজ ম্যাজিককে 6-0 গোলের বিশাল জয় সিটিজেনদের। সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে লাইপজিগকে 7-0 গোলে উড়িয়ে দিয়েছিল ম্যান সিটি। হালান্ড একাই করেছিল 5টি গোল। এবার এফএ কাপে বার্নলির বিপক্ষে আবার হ্যাটট্রিক করলেন নরওয়েজিয়ান এই গোল মেশিন। জোড়া গোল পেয়েছেন আর্জেন্টাইন তারকা আলভারেজ, আরেকটি গোল আসে পালমারের পা থেকে। 32 মিনিটে হালান্ডের গোলে লিড নেয় সিটিজেনরা। 3 মিনিট পর দ্বিতীয় আর 59 মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন এই স্ট্রাইকার। চলতি মৌসুমে সিটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ছিল তার 42 নম্বর গোল। চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে ন্যাপোলি আর বেনফিকাকে কিছুটা বেমানান মনে হতে পারে। এই দুই দলের চমকে কাটা গেছে বড় বড় নাম। আবার 17 বছর পরে প্রথম কোয়ার্টার ফাইনালে এসেছে ইটালিয়ান 3টি ক্লাব। এবারের চ্যাম্পিয়ন্স লিগে আন্ডারডগদের উত্থানের গল্প চমকে দিয়েছে সবাইকে। গ্রুপ পর্বে সেই চমক শেষ আটে এসেও বহাল। লিভারপুলের মতো জায়ান্টদের পেছনে ফেলে গ্রুপ সেরা হয় নাপোলি। স্বপ্নযাত্রা অব্যাহত থাকে রাউন্ড অফ 16-এও। দিয়াগো আর্মান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে নতুন করে ইতিহাস লেখে ইতালির দলটি। প্রথমবারের মতো জায়গা করে নেয় ইউরোপিয়ান এলিট লিগের শেষ আটে। তাছাড়া 17 বছর পর এই প্রথম ইতালির 3 ক্লাব চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে নাম লেখালো। নাপোলির পাশে আছে এসি মিলান আর ইন্টার মিলান। এদিকে চমকের আরেক নাম বেনফিকা। পিএসজি ইউভেন্টাসের গ্রুপ থেকে শীর্ষ দল হয়ে শেষ 16তে পর্তুগালের ক্লাবটি। মৌসুম শুরুর আগে যাদের পক্ষে হয়তো তাদের অন্ধ ভক্তরা বাজি ধরতে ভয় পেত, এমন কোনো দলকে এবার ফাইনালে খেলতে দেখলে খুব একটা অবাক হওয়ার সুযোগ নেই। রোমাঞ্চের আরও ঢের বাকি। সেমিফাইনালে দেখা হতে পারে দুই ইংলিশ পরাশক্তি ম্যানচেস্টার সিটি আর চেলসি। আছে সেমিতে মিলান ডার্বির সম্ভাবনাও। সেজন্য এসি মিলানকে টপকাতে হবে লিগ প্রতিদ্বন্দ্বী নাপোলির বাধা, আর বেনফিকার স্বপ্নযাত্রা থামাতে হবে ইন্টারকে। তবে সেমিতে ইটালির প্রতিনিধি থাকা নিশ্চিত, আর শেষ চারে উঠলে 8 বছর পর ফাইনাল খেলবে ইতালির কোনো ক্লাব। আর সেমির টিকিট কাটতে হলে বেনফিকার আরেক বাধা অভিশাপ। 1961 আর 62 সালে পরপর 2 মৌসুমে ইউরোপিয়ান কাপের শিরোপা জেতার পর বেতন বাড়ানোর দাবি জানিয়েছিলেন কোচ বেলা গুটম্যান। ক্লাব অসম্মতি জানালে গুটম্যান বলেছিলেন আগামী 100 বছরেও বেনফিকা কোনো ইউরোপিয়ান শিরোপা জিততে পারবে না। ব্যাপারটা কাকতালীয় হলেও সেদিনের পর থেকে এখন পর্যন্ত আর শিরোপার স্বাদ পায়নি দলটি। তবে সেই অভিশাপকে ভুল প্রমাণ করার জন্য এর চেয়ে ভালো সুযোগ আর হতে পারে না। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জমকালো আয়োজনে সঙ্গীত জীবনের 45 বছর পূর্তি উদযাপন করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মাকসুদ। বরেণ্য এই শিল্পীর সম্মানে রাজধানীর কেআইবি অডিটোরিয়ামে আয়োজন করা হয় মাকসুদ 45 ইয়ার্স ইন মিউজিক শিরোনামে কনসার্ট। ইউনিভার্সাল মেডিকেল কলেজের আয়োজনে কনসার্টে শ্রোতারা মাতেন ব্যান্ড সঙ্গীতের উন্মাদনায়। বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতে মাকসুদুল হক এক অনন্য নাম। ইংরেজি গান দিয়ে সঙ্গীত জীবন শুরু হলেও 80-র দশকে আজম খানের অনুপ্রেরণায় বাংলা গান গাওয়া শুরু করেন মাকসুদ। সেই থেকে আজ পর্যন্ত অগণিত সব উপহার দিয়েছেন সঙ্গীতপ্রেমীদের। বৈচিত্র্যময় কথা ও সুরে সমৃদ্ধ করেছেন বাংলা ব্যান্ড সঙ্গীতকে। যে দুই ধরনের দর্শক এসছে, মানে সবাই বয়স যেমন 30-এর উপরে,
সবাই আমার গান জানে, সবাই আমার সম্পর্কে ভালো চেনে, আমাকে ভালো চেনে, সব মিলিয়ে আমি খুবই আনন্দিত আজকে। এবছর সঙ্গীত জীবনের ৪৫ বছর বিভিন্নভাবে উদযাপন করলেন মাকসুদ। এ উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ছিল জমকালো আয়োজন। সেই সময়কার মাকসুদ ভাইয়ের গানগুলো এখনো আমাদেরকে সেই তাড়নাটা দেয়। ওনার গান শুনে আসলে প্রেম কি ভালোবাসা কি বুঝেছি। ব্যান্ড সঙ্গীতের যিনি পুরোধা তাকে সম্মানিত করার জন্য আজকের বিশেষ আয়োজন। ইউনিভার্সাল মেডিকেল কলেজ মাকসুদ 45 ইয়ার্স ইন মিউজিক উদযাপন করতে পেরে গর্ববোধ করছে। কনসার্টে মাকসুদ ও ঢাকা ব্যান্ডের পাশাপাশি গান পরিবেশন করে মাইলস, ফিডব্যাক, দলসুট ও পেন্টাগনের মতো জনপ্রিয় সব দল। এত বড় মাপের একজন শিল্পী, তার ৪৫ বছর উদযাপন হচ্ছে এবং সেখানে আমরা পারফর্ম করছি এবং তারই গান গাইছি। এটি আমি মনে করি আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। প্রচুর গান শুনেছে, এত গান শুনেছে, ওর মাথায় এত ইনফরমেশন আছে মিউজিক্যালি যে ওকে হি ক্যান ইভেন কম্পোজ সংস, হি ক্যান রাইট মিউজিক। ১৯৭৮ সালে পেশাদার সঙ্গীত জীবন শুরু করেন মাকসুদ। দীর্ঘ ৪৫ বছরের সঙ্গীত জীবনে তার উপহার দেয়া সেরা গানগুলোর মধ্যে রয়েছে মেলাই যাইরে, মৌসুমি কারে ভালোবাসো তুমি, তোমাকে দেখলেই একবার, মরিতে পারি শতবার, বাংলাদেশ ইত্যাদি। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ বাগান আজ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। বাগানটি বর্ণিল টিউলিপের সৌন্দর্য উপভোগ করতে পারবেন দেশি বিদেশি পর্যটকেরা। শ্রীনগরে পাহাড় ঘেরা এই টিউলিপ বাগানের নাম ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ বাগান এটি। প্রতি বছর মার্চ এপ্রিলে শুরু হয় টিউলিপের মৌসুম। বাগানটিতে চোখ ধাঁধানো টিউলিপ ফুল ফুটে থাকে মাত্র ৩ থেকে ৫ সপ্তাহ। টিকিট কেটে টিউলিপের চোখ জোড়ানো সৌন্দর্য উপভোগ করতে পারবেন দেশি বিদেশি পর্যটকরা। ভারতীয় পর্যটকদের মাথাপিছু খরচ করতে হবে ৬০ রুপি, আর বিদেশি পর্যটকদের জন্য প্রবেশ মূল্য জনপ্রতি ১৫০ রুপি। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে টিউলিপ বাগানটি। টিউলিপ বাগানটির তত্ত্বাবধানে থাকা এক শীর্ষ কর্মকর্তা জানান, প্রতি বছর বাগানটির পরিধি বাড়ছে, যুক্ত করা হচ্ছে টিউলিপের নতুন নতুন জাত। এবারের মৌসুমে ৬৮ প্রজাতির প্রায় ৬০ লাখ টিউলিপ ফুল দেখতে পারবেন দর্শনার্থীরা। ২০০৮ সালে কাশ্মীরের শ্রীনগরে গড়ে তোলা হয় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। মূলত শীত ও গ্রীষ্মের মাঝামাঝি সময়ে পর্যটকদের মনোযোগ কাটতেই এশিয়ার সবচেয়ে বড় এই টিউলিপ বাগানের যাত্রা শুরু হয়। বছরের এই টিউলিপ মৌসুমকে আরও বর্ণিল করতে ৬ মাস ধরে প্রতিদিন নিরলস পরিশ্রম করেন ৫ শতাধিক কর্মী। মূল আকর্ষণ টিউলিপ হলেও দর্শনার্থীদের জন্য থাকছে মনোমুগ্ধকর আরও অনেক ফুলের সম্ভার। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল সকাল ৯টার বিরতিহীন সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।